গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প স্বর্গের গল্প, তারাপদ রায়। যাঁরা ভাবেন স্বর্গে শুধু পুণ্যবানেরা প্রবেশাধিকার পান, পাপীদের সেখানে কোনো স্থান নেই, তাঁরা স্বর্গ সম্বন্ধে প্রায় কিছুই জানেন না। প্রত্যেক পাপীকে নরকে যাওয়ার আগে কম বেশি কিছুদিন স্বর্গে থাকতে হয়। তা না হলে তারা কি করে বুঝবে স্বর্গে কি আরাম আর নরকে কি কষ্ট। বলা বাহুল্য, পাপীদের পক্ষে সেই স্বর্গদর্শন প্রায় কন্ডাক্টেড ট্যুরের মতো। চট করে স্বর্গটা দেখিয়ে তাদের নরকে পাঠিয়ে দেওয়া হয় শুধু তারতম্যটা বোঝানোর জন্যে, পাপের পরিণতি হৃদয়ঙ্গম করানোর জন্যে। স্বর্গ বিষয়ে মানুষের অন্যান্য যা ধারণা, সে অবশ্য খুব অলীক নয়। বহু শত শতাব্দীর পুরনো ধারণা এটা। সেই যে যুগে স্বর্গ এবং মর্তের মধ্যে একটু আধটু যাতায়াত ছিল, সেই সময়কার ধারণা, তাই খুব ভুল নয়। এ কথা সত্যি যে স্বর্গের সীমানায় মলয় পবন ছাড়া আর কোনো বাতাস বয় না। নন্দনকাননের পারিজাত ফুল কোনোদিন মলিন হয় না, ঝরে পড়ে না। স্বর্গের অপ্সরীরা কখনো ক্লান্ত হয় না, তাদের বয়স বাড়ে না। তাদের চঞ্চল চরণে নূপুরধ্বনি কখনো থেমে যায় না বা স্তিমিত হয় না। স্বর্গীয় দ্রাক্ষারসে যে আসব প্রস্তুত হয়, তার মাদকতা স্কচ হুইস্কির চেয়ে বহুগুণ বেশি। তার ফেনিল মধুরতার তুলনায় মরু পৃথিবীর শ্যাম্পেনের স্বাদ নিতান্ত জলো ও পানসে। এসব তবু ঠিক আছে, অনেকেই এসব বিষয়ে অল্প বিস্তর জানেন। কিন্তু স্বর্গের অন্য একটা ব্যাপার আছে, যে সম্পর্কে পৃথিবীর লোকেরা কেউই বিশেষ কিছু জানে না। চিন্ময়বাবুও জানতেন না। চিন্ময়বাবু মানে বালিগঞ্জের চিন্ময় রায়। ব্যাপারটা হলো স্বর্গের যানবাহন সংক্রান্ত। পৃথিবীর মতো স্বর্গে ট্রাম, বাস, ট্যাক্সি, রেল, পাতাল রেল, স্টিমার, ফেরি নৌকো, উড়োজাহাজ ইত্যাদি জনসাধারণের এখতিয়ারভুক্ত কোনো যান চলাচলের ব্যবস্থা নেই, প্রয়োজনও নেই। তবে জগৎ সংসারের পোড় খাওয়া মার খাওয়া মানুষেরা যাই বলুন, ভগবান মোটেই অবিবেচক নন। তিনি স্বর্গে প্রত্যেকের জন্যে ব্যক্তিগত যানবাহনের ব্যবস্থা রেখেছেন। স্বর্গে পৌঁছানো মাত্র প্রত্যেককে যানবাহন বরাদ্দ করা হয়। আমাদের চিন্ময়বাবু মোটামুটি সচ্চরিত্র লোক। স্বর্গে আসা তাঁর অবধারিত ছিল। কিন্তু মৃত্যুর পরে তিনি স্বর্গের দরজায় পৌঁছে স্বর্গের দ্বাররক্ষীদের যে সমস্ত প্রশ্নের সম্মুখীন হলেন, সেগুলি খুব রুচিসম্মত বা সম্মানজনক নয়। ব্যাপারটা অনেকটা ইন্টারভিউয়ের মতো। সুসজ্জিত দ্বাররক্ষীবৃন্দ, আসলে তাঁরাও বড় বড় দেবতা। মণিমুক্তাখচিত ঝলমলে পোশাক ও উষ্ণিস তাদের, কোমরে সোনার খাপের উপর তলোয়ার, পায়ে জরির নাগরা। তাঁদের দেখলে মনে সম্ভ্রম বোধ জাগে। স্বয়ং ভগবানও এদের সঙ্গে রয়েছেন। বলতে গেলে তিনি ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান। তাঁর সাজ পোশাক প্রায় একই রকম, তবে অনেক বেশি উজ্জ্বল, অনেক বেশি মহার্ঘ। অন্য কোনো বিষয়ে প্রশ্ন তুলে আলোচনায় না গিয়ে চিন্ময় রায়ের নাম ধাম ইত্যাদি প্রথমে চেক করা হলো। কলকাতার বালিগঞ্জের লোক। চিন্ময় রায় একটা বেসরকারি অফিসে বেশ ভালো চাকরি করতেন, তবে খাওয়া দাওয়া পান ভোজনে সতর্ক ছিলেন না। কাল ছিল শনিবার। কাল রাতে গুরুভোজন করেছিলেন অখাদ্য কুখাদ্য সব জিনিস। খাসির মাংসের বড়া, গোমাংসের কাবাব, শুয়োরের মাংসের সসেজ, সেই সঙ্গে অপরিমিত মদ্যপান। রাত 2টো হয়ে গিয়েছিল। বন্ধুর বাড়ি থেকে কোনো রকমে টলটে টলটে রাত 2:30 নাগাদ বাড়ি ফিরে ধরাচুরো এমনকি পায়ের জুতো মোজা সমেত গভীর নিদ্রামগ্ন স্ত্রীর পাশে শুয়ে পড়েন।
ঘুম ভাঙে সকাল 4:30 সময়। গলগল করে ঘামছেন, বুকে অসহ্য ব্যথা। পাশে স্ত্রী সর্বজয়া তখন কি এক মধুর স্বপ্ন দেখছেন, তাঁর ঠোঁটে মৃদু হাসি। চিন্ময় সর্বজয়াকে ধাক্কা দিয়ে বললেন, ওগো শুনছ, বুকে বড় ব্যথা। সুখস্বপ্ন ভেঙে যাওয়ায় এবং অন্যান্য বহুবিধ কারণে বিরক্ত সর্বজয়া চিন্ময়ের হাত সজোরে সরিয়ে দিয়ে ধমকে উঠলেন, চুপ মাতাল। সর্বজয়ার ধমকের প্রয়োজন ছিল না। ঠিক 15 মিনিট পরে 4:45 নাগাদ চিন্ময়বাবু চিরতরে সম্পূর্ণ চুপ করে গেলেন, ইহলোক পরিত্যাগ করলেন। এখন সকাল 10টায় স্বর্গের অফিস ঘর খোলার পর পরলোকে তাঁর ইন্টারভিউ হচ্ছে। আর বালিগঞ্জের বাড়িতে ভিড়ে ভরা আত্মীয় স্বজন আর বন্ধুবান্ধবের মধ্যে তখনও সর্বজয়া ইনিয়ে বিনিয়ে কাঁদছেন, ওগো তুমি না একেবারে চুপ হয়ে গেলে গো, এই তাকাও না ওগো। নাম ধাম ইত্যাদি ইন্টারভিউয়ের প্রাথমিক পর্যায়ে মিটে যাওয়ার পরে এবার আসল প্রশ্নের পালা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় যেমন নানা বিষয়ে নানা রকমের প্রশ্ন করা হয়, ভেনেজুয়েলা থেকে কুয়ালালামপুর কাছে না বাগদাদ থেকে রেঙ্গুন কাছে, রেঙ্গুনের নতুন নাম কি, ভেনেজুয়েলার পুরনো নাম কি, মাছির কটা চোখ, আরশোলার বা মাকড়সার কটা পা, সত্যি কি পা না হাত, এরকমই আর কি। এ জাতীয় প্রশ্ন স্বর্গে করা হয় না, রীতি নেই। চিন্ময়বাবু একদা একটা সরকারি চাকরির চেষ্টা করেছিলেন। অনেক দূর উতরে যাওয়ার পর মৌখিক পরীক্ষায় আটকে যান। তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল, হিজলপুকুর পল্লী সমবায় উন্নয়ন সমিতির পরিচালকের নাম কি। হিজলপুকুর পল্লী সমবায় উন্নয়ন সমিতির সেই পরিচালক ছিলেন প্রশ্নকর্তার শ্বশুর এবং তৎকালীন সমবায় সচিবের ভাইরা ভাই। কিন্তু চিন্ময়বাবু সে কথা কি করে জানবেন? সেই সরকারি চাকরি তিনি পাননি, কিন্তু তার জন্যে তাঁর কোনো আফসোসও নেই। তবে আজ এই স্বর্গীয় ইন্টারভিউয়ে তত জটিলতা নেই। শ্রীযুক্ত ভগবানের একটাই মাত্র জিজ্ঞাসা, একটাই প্রশ্ন, তাঁর পাপ পুণ্যের নিরিখ একটাই, সেটা হলো নরনারীর নৈতিক জীবনের পবিত্রতা। তার চেয়েও বড় কথা, অন্য কোনো নৈতিকতা নিয়ে তিনি মাথা ঘামান না। এই বুড়ো বয়সে তাঁর একমাত্র ভাবনা নরনারীর শারীরিক সম্পর্কের নৈতিকতা নিয়ে। সবাইকে যেমন জিজ্ঞাসা করা হয়, চিন্ময়বাবুকেও জিজ্ঞাসা করা হলো সেই একটি প্রশ্ন। প্রশ্নটি হলো, তুমি কখনো ব্যভিচারে লিপ্ত হয়েছ কিনা? চিন্ময়বাবু ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র ছিলেন। বাংলা খবরের কাগজ বইপত্র কিছু কিছু পড়েন বটে, কিন্তু ব্যভিচারের মতো কঠিন শব্দের প্রকৃত অর্থ তিনি জানেন না। প্রশ্ন শুনে চিন্ময়বাবু আমতা আমতা করতে লাগলেন। প্রশ্নকর্তা অন্য কেউ হলে ধরে নিত লোকটির দোষ আছে, তাই এই আমতা আমতা ভাব। কিন্তু এখানে প্রশ্নকর্তা স্বয়ং ভগবান, তিনি সর্বজ্ঞ, তিনি সব বোঝেন, সব জানেন। ব্যভিচার শব্দে চিন্ময়বাবুর অসুবিধা দেখে ঈশ্বর ইংরাজিতে অ্যাডাল্টারির কথা বললেন। সেই সঙ্গে ব্যাখ্যা করে প্রশ্ন করলেন, বিবাহিত স্ত্রী ছড়া অন্য কারো সঙ্গে জীবনে কখনো ফষ্টি নষ্টি করেছ কি না? ফষ্টি নষ্টির চেয়ে বেশি কিছু করেছ কি না? অন্তত এই একটি ব্যাপারে চিন্ময়বাবুর কখনো কোনো দোষ ছিল না। প্রশ্ন বোঝা মাত্র তিনি চট করে উত্তর দিলেন, নো স্যার, নেভার স্যার, কখনো না স্যার। যমরাজার বিশ্বস্ত সহকারী চিত্রগুপ্ত ভগবানের সামনে ছিলেন। তিনি পাশের ব্লকে জমপুরীর অফিসে তখনই দূরভাষে যোগাযোগ করে খোঁজ নিয়ে জানালেন চিন্ময়বাবু সত্যি কথাই বলেছেন। আর কোনো প্রশ্ন চিন্ময়বাবুকে করা হলো না। এই প্রশ্নোত্তরের ভিত্তিতেই তাকে একটি শীততাপ নিয়ন্ত্রিত স্বর্গীয় মোটর গাড়ি বরাদ্দ করা হলো। গতকাল রাতে কিংবা আজ সকালে আরও যারা মারা গিয়েছেন তাঁদেরও প্রশ্নোত্তর চিন্ময়বাবুর সঙ্গেই চলছিল। তবে সব ক্ষেত্রে প্রশ্নোত্তর মোটেই জরুরি নয়। 2-4 জনের রেকর্ড এত খারাপ যে তাদের ক্ষেত্রে রেকর্ড বা জবানবন্দি কিছুই প্রয়োজন নেই। এই তো সামনেই দাঁড়িয়ে রয়েছেন শ্রীযুক্ত রামভজন চৌরাশিয়া, ক্রোড়পতি ও স্বনামধন্য লম্পট।
চিন্ময়বাবু রামভজনকে আলগা আলগা চিনতেন। রামভজনবাবুর দুর্বলতা ছিল অনতি সবালিকা স্বভাবত অথবা জন্মজ গড় ঠিকানা অভিনেত্রীদের প্রতি। একবার চিন্ময়বাবু দেখেছিলেন পুরীর সমুদ্র সৈকতে দুই সদ্যোত্থিতা উপনায়িকাকে দুই বগলে নিয়ে চির গোলমেলে নলিয়াদের হাত এড়িয়ে রামবাবু মাত্র 3টে রবারের টিউব নিয়ে তরঙ্গ সংকুল সাগরে হাসতে হাসতে ঝাঁপিয়ে পড়লেন। কুখ্যাত হোটেলের বারান্দায়, খারাপ পার্টিতে এবং এই জাতীয় নানা জায়গায় সময়ে অসময়ে খারাপ ভালো নানা রকম মহিলার সঙ্গে রাম চৌরাশিয়াকে দেখেছেন চিন্ময়বাবু। চৌরাশিয়ার কাগজপত্র দেখে চিত্রগুপ্তের সঙ্গে অল্প বিস্তর আলোচনা করে ভগবান রামভজন চৌরাশিয়াকে বরাদ্দ করলেন একটি রিক্সো। ভগবানের নির্দেশ শুনে রামভজন একেবারে আকাশ থেকে পড়লেন, করজোড়ে বললেন, হুজুর হুজুর পৃথিবীতে কোনোদিন আমি এয়ার কন্ডিশন গাড়ি ছাড়া চড়িনি, আর আমাকে এখানে রিক্সায় চড়তে হবে। ভগবান বললেন, না না, তোমাকে রিক্সায় চড়তে হবে না। শুনে রামভজন যেন একটু আশ্বস্ত হলেন। থ্যাংক ইউ ভগবান, থ্যাংক ইউ। এয়ার কন্ডিশন না হোক, স্বর্গে এয়ার কন্ডিশন দরকারও নেই, অন্তত একটা গাড়ি পেলেই হলো। তিনি একটু হাঁপ ছেড়ে বাঁচলেন, কিন্তু ওই পর্যন্তই। ভগবানের অঙ্গুলি নির্দেশে চিত্রগুপ্ত রামভজনকে জানালেন, তোমাকে রিক্সায় চড়তে হবে এ কথা তো বলা হয়নি, তোমাকে তো রিক্সা চড়ার জন্য দেওয়া হচ্ছে না, তুমি রিক্সা টানবে। তোমার যা রেকর্ড তাতে এটাই তোমার প্রাপ্য। হুজুর হুজুর আমি পারবে না, হুজুর আমি পারবে না। অনেক হাতে পায়ে ধরা, কাদাকাটি, অনেক কিছু করেও রামভজন ভগবানের মন গলাতে পারলেন না। স্বর্গে হুকুম জারি হয়ে গেলে তার আর কোনো নড়চড় হয় না। বিচার সভার শেষ প্রান্তে দাঁড়িয়ে অবাক হয়ে স্বর্গের কাণ্ডকারখানা প্রত্যক্ষ করছিলেন চিন্ময়বাবু। তাঁর আর কিছু করার নেই, তিনি তো নিজ পুণ্য বলে ভালো এয়ার কন্ডিশন গাড়ি পেয়েছেন, এখন শুধু মজা দেখছেন। যেমন যেমন লোক আসছে তাদের কথাবার্তা শুনে কাগজপত্র রেকর্ড দেখে এক একজনকে এক এক রকম যান বরাদ্দ করা হলো। একটি সুন্দরী মেয়ে এলো, খুব চঞ্চলা, প্রগল্ভা ছিল পৃথিবীতে, তবে বোধহয় দুশ্চরিত্রা ছিল না। তাকে চাকা লাগানো দ্রুতগতি স্কেটিং বোর্ড দেওয়া হলো। এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এলেন। দেখা গেল দেশে তিনি যথেষ্ট সংযত থাকলেও যতবারই বিদেশে গিয়েছেন মেম সাহেবদের সঙ্গে যথেষ্ট বদমায়েশি করেছেন। তাকে একটা পুরনো মোটর সাইকেল দেওয়া হলো। পুলিশের এক প্রাক্তন বড় কর্তা এমনিতে ভালোই ছিলেন, তবে মধ্য যৌবনে একবার যখন তাঁর স্ত্রী অসুস্থ হয়ে মাস 6 হাসপাতালে ছিলেন, তখন পাশের বাড়ির বিধবা বৌদির সঙ্গে একটু লটঘট বাঁধিয়ে ফেলেছিলেন। ভদ্রলোককে একটা ফিটন গাড়ির কোচম্যান করা হলো। ভদ্রলোক প্রাক্তন পুলিশ কর্তা। তিনি জানতে চাইলেন, আমাকে কি খালি ঘোড়ার গাড়ি চালাতে হবে? চিত্রগুপ্ত খাতা দেখে বললেন, তা কেন? তোমার সেই পাশের বাড়ির বিধবা বৌদি, তিনিই তো ওই গাড়ি চড়েন। আগের কোচম্যান নরকে মেয়াদ খাটতে গেছে, এখন থেকে তুমি চালাবে ওর ঘোড়ার গাড়ি। এইভাবে ছোট বড় সাধারণ বিলাসবহুল মোটর গাড়ি, স্কুটার, মোটরসাইকেল, ঘোড়ার গাড়ি, ঘোড়া, সাইকেল, সাইকেল রিক্সো, টানা রিক্সো, পায়ের নিচে স্কেটিং চাকা, এক একজনকে এক এক রকম বরাদ্দ করা হলো। চরিত্র দোষ অনুযায়ী চুলচেরা বিচার করে যার যেমন প্রাপ্য তেমন বাহন সে পেল। কাউকে কাউকে বাহন দেওয়াই হলো না, তাদের ড্রাইভার, কোচম্যান বা রিক্সাওয়ালা করা হলো। বিগত যুগের এক বিখ্যাত নর্তকী শ্রীমতী মদালসা দেবীকে দায়িত্ব দেওয়া হলো চিন্ময়বাবুর গাড়ি চালানোর। মহিলা বহুকাল আগেই এসেছেন, তবে আগে যাঁর সারথি ছিলেন তিনি সম্প্রতি আবার মানব জন্ম পরিগ্রহণ করতে ধরাধামে গিয়েছেন। সে যা হোক, মদালসা দেবীকে নিয়ে চিন্ময়বাবুর আপত্তি নেই। আর আপত্তি করে লাভই বাকি, স্বর্গে নিজের ইচ্ছের কোনো দাম নেই। মদালসা দেবী পারিজাত স্কোয়ারে চিন্ময়বাবুর জন্য নির্দিষ্ট বাংলোয় গাড়ি চালিয়ে চিন্ময়বাবুকে নিয়ে গেলেন। চমৎকার বাংলো, সুন্দর ব্যবস্থা,
সব নিখুঁত, কোথাও কোনো ত্রুটি নেই। স্বর্গের ব্যাপারই আলাদা। মদালসা কাছেই থাকেন। প্রতিদিন সকাল সন্ধ্যায় এসে তিনি চিন্ময়বাবুকে পারিজাত স্কোয়ারে, নন্দন এভিনিউয়ে, ব্রহ্মা রোডে, মহাদেব মার্কেটে গাড়ি করে বেরিয়ে নিয়ে আসেন। রাস্তায় অনেক চেনা লোক। তাদের বাহন দেখেই সঙ্গে সঙ্গে বোঝা যায় পৃথিবীতে কে কতটা সচ্চরিত্র ছিলেন। সেদিন চিন্ময় এক নীতিবাগীশ গার্লস কলেজের প্রিন্সিপালকে দেখলেন, সাইকেল চালাচ্ছেন। ভদ্রলোক চিন্ময়বাবুকে দেখে চিনতে পেরে লজ্জা পেয়ে মাথা নিচু করে পাশের গলিতে কেটে পড়লেন। মদালসা দেবী অবশ্য বললেন, স্বর্গে আমার লজ্জা কি? এ নিয়ে চিন্ময়বাবুর সঙ্গে মদালসা দেবীর অনেক আলোচনা হয়। সে আলোচনায় চিন্ময়বাবু বেশ মজা পান। কিন্তু এ মজা দীর্ঘস্থায়ী হলো না। রাস্তায় বিভিন্ন লোককে হরেক রকম যানবাহনে দেখতে দেখতে হঠাৎ একদিন চিন্ময়বাবু দেখলেন তাঁর স্ত্রী সর্বজয়া আসছেন সামনের রাস্তা দিয়ে। সর্বজয়াকে দেখেই কপালে করাঘাত করলেন চিন্ময় রায়। হায় 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 হায়। গাড়ির গতি একটু মন্থর করে দিয়ে মদালসা দেবী বললেন, কি হলো? চিন্ময় বললেন, আমার স্ত্রী। মদালসা বললেন, কোথায়? চিন্ময় বললেন, ওই টুংটাং করতে করতে সামনের গলিতে ঢুকছে। বলে আবার কপালে করাঘাত করলেন, এবার বেশ জোরে। হায় 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 হায়। মদালসা দেবী বললেন, আপনার স্ত্রী মারা গেছেন, তাই পরলোকে এসেছেন। পৃথিবীতে স্ত্রী মারা গেলে স্বর্গে স্বামী শোক করে নাকি? চিন্ময় বললেন, আমি শোক করছি না, আমি নিজেকে ধিক্কার দিচ্ছি। ধিক্কার? মদালসা দেবী প্রশ্ন করলেন, ধিক্কার কিসের? চিন্ময়বাবু বিমর্ষ কণ্ঠে বললেন, দেখলেন না আমার স্ত্রী রিক্সা টানছেন? বুঝতেই পারছেন কেমন চমৎকার চরিত্রবতী ছিলেন উনি। আর সারা জীবন ধরে মূর্খ আমি ওকে কি তোয়াজটাই না করেছি। ওর মতো মহিলার কথা ভেবে সারা জীবন শুকনো কাটিয়েছি। হায় 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 কপাল আমার। বলে চিন্ময়বাবু আবার কপালে করাঘাত করলেন। হায় হায় হায়।